আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতিতে একটার পর একটা তেলেস্মাতি, মানে অতি আশ্চর্য ঘটনা, সেরকম আশ্চর্য ঘটনা ঘটে চলছে। তেলেস্মাতি শব্দটি আসলে সত্যিকার অর্থে যদি আপনি ব্যাখ্যা করতে যান, বহুবিধ এটার যাকে বলা হয় অর্থ রয়েছে। ব্যর্থবোধক অর্থ, ত্রিমাত্রিক অর্থ রয়েছে। সাধারণত আমরা যে গ্রাম বাংলায় বলি না যে তেলে বেগুনে জ্বলে ওঠা, বাগার দেওয়া। তো যখন তেলে বেগুনে জ্বলে ওঠে তখন অদ্ভুত একটা দৃশ্য তৈরি হয়। আপনি তেলের মধ্যে একটা ফুটন্ত তেলের মধ্যে বেগুন ছেড়ে দিলেন, তো দেখবেন যে সেই বেগুন ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সেখানে আগুন ধরে যাবে। তখন যে মানুষের মধ্যে একটা, যারা অভ্যস্ত নয় দৃশ্য দেখতে, তাদের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়, তারা যেভাবে আশ্চর্য হয়। এবং এই ধরনের তেলে বেগুনে জ্বলে ওঠার মাধ্যমে যে সকল প্রোডাক্ট এবং বাই প্রোডাক্ট তৈরি হয়, এটাকে আপনি তেলেস্মাতির সাথে তুলনা করতে পারেন। আমাদের এই রাজনীতিতে এখন তেলেস্মাতি চলছে, অপ্রত্যাশিত ঘটনা ঘটছে। যেখানে দেশের মানুষ ধরে নিয়েছে আওয়ামী লীগ রাজনীতিতে নেই, যেখানে ধরে নিয়েছে যে জনাব সজীব ওয়াজেদ জয় আমেরিকাতে যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হবেন। এর কারণ হলো যে ডিপ স্টেট পলিসি, সেই ডিপ স্টেট পলিসির অধীন আওয়ামী লীগের পতন হয়েছে। আর জয়, পুতুল, তারপরে টিউলিপ সিদ্দিকী, এরা এই দেশ থেকে 16 লক্ষ কোটি টাকা পাচার করেছে। এবং এটা আবার ডাক্তার, সরি নট ডাক্তার, ডক্টর। তো এরা আবার এদের কথাগুলো অদ্ভুত উপাধি আছে। পশ্চিমাদের টাকায় বাংলাদেশে অনেকগুলো এনজিও চলে, যেমন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, তারপরে সিপিডি, সেন্টার ফর পলিসি ডায়ালগ। এরকম মানে দেখবেন যারা কিছুদিন পর পরে নানা রকম গবেষণা করে এক একটা তথ্য হাজির করে, আজগুবি অদ্ভুত। আওয়ামী লীগের এরকম কয়েকজন লোক ছিলেন, যেমন আবুল বারাকাত। তো তিনি একবার সেই গবেষণা করে বের করলেন যে জামায়াত ইসলামীর যে অর্থনীতি, সেটার আর্থিক মূল্য 30,000 কোটি টাকা। এবং তার এই বক্তব্যের ফলে কি হলো, আওয়ামী লীগ ক্ষমতায় এসে এই 30,000 কোটি টাকা খোঁজার জন্য তছনছ শুরু করে দিল। 30,000 কোটি টাকা তো দূরের কথা, 300 কোটি টাকাও খুঁজে পাওয়া গেল না। কিন্তু বিনিময়ে জামাতের যে ছোট ছোট এন্টারপ্রাইজ ছিল, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, সব কিছু তছনছ করে দিল এই 30,000 কোটি টাকার খোঁজে। ইসলামী ব্যাংক এস আলমকে দ্বারা দখল করানো হলো। ইসলামী ব্যাংক হাসপাতাল থেকে শুরু করে ইবনে সিনা সব কিছু দখল করা হলো, কিন্তু 30,000 কোটি টাকা পাওয়া গেল না। এগুলো ফাজলাম রীতিমতো। এখন আবার এই যে দেবপ্রিয় ভট্টাচার্য, এই ভট্টাচার্যর সাথে বর্তমানে আবার এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্ক ভালো না। কিন্তু প্রথম দিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্ক ভালো ছিল। তিনি একটা কমিশন করেছিলেন, যেটার প্রধান ছিল দেবপ্রিয় ভট্টাচার্য, এবং তিনি গবেষণা করে বললেন যে 16 লক্ষ কোটি টাকা বা এই পরিমাণ টাকা বিদেশ থেকে পাচার হয়েছে। ফাজলামের একটা সীমা আছে, মানে যেটা বলার মতো। তো এই 16 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে, আর এই গবেষণা করতে দেবপ্রিয় ভট্টাচার্যের প্রতিষ্ঠানকে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কত টাকা দিয়েছে, এটা এখন গবেষণা করে বের করতে হবে। তখন আপনি বুঝতে পারবেন যে কত ধানে কত চাল। তো এরা অদ্ভুত অদ্ভুত, এদের দেখলে মনে হয় দেশপ্রেমিক, দেখলে মনে হয় বিবেক আছে, বুদ্ধি আছে, আভিজাত্য আছে। কিন্তু এরা যে কি করে, মানে বিভিন্ন যে সকল, মানে তারা যাদের পারপাস সার্ভ করতে যায় তাদের জন্য তারা সব কিছু করতে পারে। আর এরা নিজেদের জন্য অনেক উপাধি, যেমন আমি যদি বলি আমি গোলাম মাওলা রনি, পীরজাদা গোলাম মাওলা রনি, আমি মহারাজা গোলাম মাওলা রনি, আমি সম্রাট গোলাম মাওলা রনি, আপনার মেজাজটা কেমন হবে? মনে হবে না গালের ফুটা চড় বসাই দিই? আমি মহারাজা গোলাম মাওলা রনি বলছি, আমি সম্রাট গোলাম মাওলা রনি বলছি, এইরকম। তো এই যে বাংলাদেশের যে তথাকথিত এনজিওগুলো, তারা নিজেদেরকে বিশেষায়িত করার জন্য, যেমন বিদেশ থেকে একজনে ডিগ্রি নিয়ে আসছে, তাকে এখন স্যার ডাকতে হবে, স্যার অমুক। এর কারণ হলো তাকে উপাধি দিচ্ছে ব্রিটেনের কোনো একটা প্রতিষ্ঠান, এখন থেকে তাকে স্যার ডাকতে হবে। এনজিওর মালিক স্যার ফজল হাসান আবেদ, জাস্ট একটা উদাহরণ দিলাম, ব্র্যাকের মালিক, তাকে স্যার ডাকতে হবে। আর এই যে দেবপ্রিয় ভট্টাচার্য, এদের উপাধি হলো সিপিডি, মানে নিজের প্রতিষ্ঠান, সেই
নিজের প্রতিষ্ঠানে তিনি আবার সম্মানিত ফেলো। তার উপাধি হলো সিপিডির সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আচ্ছা বলেন তো, এর সম্মানটা দিল কে? তাকে সম্মানটা কে দিল? তো এরকম মানে তাদের সেই রিপোর্টের কারণে, সিপিডি সেই রিপোর্টের কারণে, যেখানে আওয়ামী লীগের জীবনীয় টানাটানি, যেখানে টাকা যদি পাচার করা হয় 16 লক্ষ কোটি টাকা, এটা আমেরিকা খুঁজে বের করবে, জয়কে পিটমোড়া করে বাঁধবে। মানে সাধারণত আমেরিকাতে যখন অ্যারেস্ট আপনি দেখেন, কাউকে যখন ধরা হয় তাকে উবুর করে শোয়ানো হয়, হাত দুটোকে নিয়ে তারপরে হ্যান্ডকাপ পিছনে ফেলা হয়। তো অনেকের মানে মানে হাঁটু ঠিক সে গলার উপরে হাঁটু দিয়ে চাপ দেওয়া হয়। তো যেভাবে দেবপ্রিয় ভট্টাচার্যরা সেই বাংলাদেশ থেকে টাকা পাচারের কাহিনী বানিয়েছেন, রিপোর্ট তৈরি করেছেন, সেক্ষেত্রে আসলে জয়কে, সজীব জয়কে আমেরিকার FBI, আমেরিকান পুলিশ বা তিনি যে শহরে থাকেন সেই শহরের মেয়র, তারা যারা আছেন, ইমিডিয়েটলি একদম রেড অ্যালার্ট জারি করে তাকে গ্রেপ্তার করবে এবং এখন তাকে ক্রস ফায়ারে দিয়ে ফেলবে বা তাকে মেরে ফেলবে। এরকম যখন অবস্থা, তখন যদি দেখা যায় যে দেবপ্রিয়, ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্যান্য যারা লোকজন আছে, তাদেরকে যে সকল পত্রপত্রিকা কেনি অ্যাঙ্গেল দিয়েও পোছে না, তারা সজীব জয়ের পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে তার একটা সাক্ষাৎকার প্রচারের জন্য। সেটা নিউ ইয়র্ক টাইমস হোক, ওয়াশিংটন পোস্ট হোক, এটা কোনো বিজ্ঞাপন না, তারা জয়ের সাক্ষাৎকারের জন্য ঘুরছে। আবার এই যে দেবপ্রিয় ভট্টাচার্য, অন্যান্য যে সমস্ত লোকজন আছে যাদের টিকিটই স্পর্শ করতে পারে না, এখন সে সকল আন্তর্জাতিক প্রতিষ্ঠান, যেমন ধরুন সাম্প্রতিক সময়ে এই যে বাংলাদেশে এসে ভিজিট করে গেল কমনওয়েলথের মহাসচিব, তো এই ভদ্রমহিলা বাংলাদেশে এসে সকল রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে দেখা করলেন, সাক্ষাৎ করলেন, কথাবার্তা বললেন, তারপর গোপনে কিছু সাক্ষাৎ করলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে প্রকাশ্যে সাক্ষাৎ করেন, কিছু কথা বললেন, কিছু কথা বললেন না, আর তিনি একটা স্ট্যাটাস দিলেন এবং সেখানে তিনি দেখলেন যে সজীব জয়ের সঙ্গে তিনি বৈঠক করেছেন ভার্চুয়ালি, স্কাইপেতে বা সেই ইন্টারনেট প্ল্যাটফর্ম ব্যবহার করে। তো এটা কেন হলো? কমনওয়েলথের কাজটা কি? কেন সজীব জয়ের সাথে এই মুহূর্তে তাদের দেখা করার প্রয়োজন হয়ে পড়লো? তো এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলিকে আমি বলছি রাজনীতির তেলেস্মাতি, যেখানে আমরা সবাই আওয়ামী লীগের নাম উচ্চারণ করবো না, আওয়ামী লীগটা নিষিদ্ধ দল, যেখানে আমরা শুধুমাত্র নিজেরা ভোট করব এবং আমরা উইদাউট আওয়ামী লীগ তাদেরকে ছাড়া একটা রাষ্ট্র গঠন করব, আওয়ামী লীগের লোকজনকে আমরা ফাঁসিতে লটকাবো, তাদের সহায় সম্পত্তি আমরা বাজেয়াপ্ত করব এবং তাদেরকে আমরা ছ্যাঁকা দেবো, রীতিমতো ডলা দেবো, ছ্যাঁকা দেবো, বাঁশ ডলা আছে না, সেরকম বাঁশ ডলা দেবো, বাঁশ যেভাবে ঠাস ঠাস করে ফাটে ওইরকম তাদেরকে সেই বাঁশের মধ্যে ফেলে এমন চাপ দেবো তাদের হাড্ডি ফটাস করে ফেটে যাবে, আর আমরা খুশি হয়ে যাবো যে দেখ এই 15 বছর আমাদেরকে যে জ্বালিয়েছিলি, এখন তোদেরকে ফাটা বাঁশের মধ্যে ফেলে ফটাফট ফাটিয়ে ফেললাম। ও মাই গড, এই কোনো কাজই আমরা এখন পর্যন্ত করতে পারছি না। এখন আওয়ামী লীগকে নিয়ে কোনো নেতিবাচক কথা বলা যাচ্ছে না, এমনকি একজন বাউলকে, এতে দেশে কত 32 নম্বর ভাঙা হলো, কত কিছু করা হলো, এখন একজন বাউলকে গ্রেপ্তার করা হয়েছে, সারা পৃথিবী সেই বাউলের পক্ষে দাঁড়িয়েছে এবং সবাই বলার চেষ্টা করেছে যে আওয়ামী লীগ এই বাউল হয়ে ফিরে আসছে বাংলাদেশে। বোঝার চেষ্টা করেন, আওয়ামী লীগ বাংলাদেশে বাউল হয়ে ফিরে আসছে। এরকম আওয়ামী লীগকে নিয়ে আলোচনা করা হচ্ছে, আওয়ামী লীগকে ধরাই যাচ্ছে না। এখন আওয়ামী লীগের বিচার নিয়ে, শেখ হাসিনার বিচার হলো, তো সেই বিচার নিয়ে, রায় নিয়ে দেশের মধ্যে টুকটাক কথাবার্তা হচ্ছে, কিন্তু দেশের বাইরে ভীষণ কথাবার্তা হচ্ছে। ফলে যারা আয়োজক ছিলেন, যারা এটার জন্য প্রশংসা দাবি করেছিলেন, তারা ভীষণ রকম অশান্তির মধ্যে আছেন যে এই অকৃতজ্ঞ জাতির জন্য আসলে কিছু করা ঠিক না। আমরা এত সংগ্রাম করলাম, লড়াই করলাম এবং আমরা তাদেরকে শাস্তি দেওয়ার জন্য, বাঁশ ডলা দেওয়ার জন্য এত কিছু করলাম, তারা বিদেশে 16 লক্ষ কোটি টাকা বাংলাদেশে পাচার করেছে। তো এই 16 লক্ষ কোটি টাকার মধ্যে শুধুমাত্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে তারা 60,000 কোটি টাকা পাচার করেছে। তাদেরকে তার ছাড়া যাবে না, তাদেরকে ধরতে হবে। আমরা যখন একেবারে কই মাছ যেভাবে ধরে, ছাই দিয়ে যেভাবে মাছ ধরে, চ্যাং টাকি ধরে, শোল মাছ ধরে, বোয়াল মাছ ধরে, তো এরকম যখন প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই সময়টাতে এসে এখন আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে ইনক্লুসিভ নির্বাচন লাগবে। তারা আওয়ামী লীগের সঙ্গে কথা বলছে, তারা কথায় কথায় শেখ হাসিনার রেফারেন্স দিচ্ছে, শেখ হাসিনার বিচার নিয়ে কথা বলছে। এমনকি মেজর জেনারেল জিয়াউল হাসান, যাকে আমরা প্রচার করে আসছি যে এর মতো সিরিয়াল কিলার আর নাই বাংলাদেশে। মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগ যেভাবে একজন ক্লিয়ার বের করেছিল, তাদের মোল্লা কসাই কাদের, তো দ্রুপ এই জমানাতে
জিয়াউল হাসানকে বানানো হয়েছিল এই যুগের কসাই কাদের, যে একেবারে চোখ বুজে মানুষ পাখির মতো গুলি গুলি করে মানুষ মেরেছে, এবং যত আয়নাগর ফায়নাগর যা কিছু আছে সব এই জিয়াউল হাসান করেছে। ফলে তাকেও বাঁশডলা দিতে হবে, তাকে যেভাবে ইচ্ছা সেভাবে বাঁশডলা দিতে হবে, ফাঁসিতে লটকাতে হবে, মারতে হবে, কাটতে হবে। আমরা যে তাকে এই বিচার করতেছি এটাই তোর সৌভাগ্য। সে তো কাউকে বিচার করেনি, সে তো সবাইকে ক্রস ফায়ার ফেলে দিয়েছে। তাকে তো উচিত ছিল ক্রস ফায়ারে দেওয়া, তাকে উচিত ছিল ধরে পাড়িয়ে মারিয়ে ফেলা। তা আমরা তো সে কাজ করিনি, না করে আমরা সভ্য সমাজের মানুষের মতো তাকে বিচার করার চেষ্টা করছি। এখন সেই তার বোন অ্যাডভোকেট নাজনীন, সে সেই ভাইয়ের পক্ষে যে সমস্ত কথাবার্তা বলছে এখন উল্টো আরো ভাব দেখাচ্ছে। ফলে সেই বোনকে একটা ধমক দিতে গিয়ে দেখুন সেই চিফ প্রসিকিউটর জনাব তাজুল কি বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে গেছে। এখন সারা দুনিয়া, সে বিবিসি থেকে শুরু করে যত বিখ্যাত দেশি এবং আন্তর্জাতিক গণমাধ্যম রয়েছে, সেই মেজর জিয়াউল হাসান আর বোনকে নিয়ে এখন সবাই নাচানাচি শুরু করেছে। এই হলো রাজনীতির তেজস্মাতি। তো যেটা বলছিলাম যে এখন কমনওয়েলথের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান আমাদের দেশের জন্য, আমাদের এশিয়ার জন্য, আমাদের রাজনীতির জন্য, এমনকি আমাদের অর্থনীতির জন্য। তো সেই প্রতিষ্ঠানের যিনি মহাসচিব, তিনি কেন জয়ের সঙ্গে বৈঠক করবেন, তিনি কেন একটি ইনক্লুসিভ নির্বাচনের কথা বলবেন, তিনি কেন আওয়ামী লীগকে নির্বাচনে অন্তর্ভুক্ত করার ব্যাপারে পরামর্শ দেবেন, এই জিনিসগুলো ঘটে যাচ্ছে, একটার পর একটা তেলেসমাতি ঘটে যাচ্ছে। ফলে কি হলো যে নির্বাচনের রোড ম্যাপ কিংবা ক্ষমতার মসনদে থাকার বা ক্ষমতায় মসনদে যাওয়ার যে সুখ স্বপ্ন যারা দেখে চলেছেন, সম্ভবত সেই স্বপ্ন ধীরে 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 ধূসর হয়ে যাচ্ছে, সেই স্বপ্ন ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে। এবং এই স্বপ্নের পরিণতি, ফিকে হওয়ার পরিণতি এত দ্রুত পাল্টাচ্ছে, অনেকটা তেলে বেগুনে জ্বলে ওঠার মতো, অনেকটা তেলেসমাতির মতো। এভরি ডে, এভরি মোমেন্ট নতুন নতুন খবর, নতুন নতুন তথ্য, নতুন নতুন উপাত্ত, নতুন নতুন হুমকি, নতুন নতুন ধামকি, নতুন নতুন সুসংবাদ, নতুন নতুন দুঃসংবাদ, নতুন নতুন প্রতারণা এবং নিত্য নতুন বেদনা, অনাহত বেদনা। এগুলো আমরা যারা আছি, জনগণ থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনায় নিযুক্ত ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, সবাইকে গ্রাস করছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউনূস মহাজনের মাইনকা চিপা থেকে বেরোনো যেন হচ্ছেই না। যে বিদেশি শক্তি ইউনূস মহাজনকে ক্ষমতায় বসিয়েছিল তারা এখন চারদিক থেকে চাপ দিতে শুরু করেছে, এবং সেই চাপে চিড়ে চ্যাপটা ইউনূস মহাজনের এখন তখন দশা। এক একটি পক্ষ ইউনূসকে চাপ হিসেবে আজকাল অংশগ্রহণ শব্দটিকে খুব উপযুক্ত মনে করছে। যেমনটি বলেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটস। তিনি সরাসরি বলেছেন যে ইউরোপ থেকে এয়ারবাস না কিনলে সরকারের সঙ্গে ইউরোপের সম্পর্ক খারাপ হবে। এই খারাপ হওয়ার প্রথম হুমকি হিসেবে তিনি বলেছেন যে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন চায়। অংশগ্রহণের ব্যাখ্যাও তিনি দিয়েছেন। ওদিকে সরকার তো তার আমেরিকান মুনিপকে কথা দিয়েছে সেখান থেকে 25টি বোয়িং বিমান কিনবে। এখন যতটুকু বোঝা যাচ্ছে এই বোয়িং আর এয়ারবাসের যুদ্ধের মধ্যে পড়েছে ইউনূস মহাজনের সরকার। বোয়িং কিনলে এয়ারবাস কেনা হবে না, এয়ারবাস কিনলে বোয়িং কেনা হবে না। দুপক্ষ ইউনূসের বৈধতার প্রশ্নটিকে এই বিমান কেনার উপর ঝুলিয়ে দিয়েছে। চলুন আরো বিস্তারিত জেনে আসা যাক। বাংলাদেশের গত 15 মাসের শাসনকালকে যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে দেশটা আসলে এতদিন বাংলাদেশের কেউ চালায়নি। পুরো শাসন আমলটা চলছে বিদেশের নির্দেশে, চালিয়েছে আধা দেশি আধা বিদেশিদের দ্বারা। বিভিন্ন দেশি বিদেশি চাপে সরকার পতনের পর, অর্থাৎ যে কোনো রাজনৈতিক পরিবর্তনের পরপরই বৈদেশিক অংশীদারদের প্রত্যাশা হঠাৎ করে বেড়ে যায়। এটা আমরা মিশরে দেখেছি, এটা অন্য অনেক দেশেছি, এটাই বিশ্ব রাজনীতির স্বাভাবিক নিয়ম। তবে বাংলাদেশের ক্ষেত্রে ইউনূস সরকারের উপর এবার চাপের পরিমাণ এত বেশি যে পারলে বঙ্গভবন কিংবা যমুনাও পরিচালনার জন্য বিদেশিদের হাতে তুলে দেওয়া লাগতে পারে ইউনূসের। এরই মধ্যে দেশের তেল গ্যাস বন্দর গেছে বিদেশিদের হাতে, 3 গুণ দামে গম আসছে আমেরিকা থেকে, তুলা আসছে আমেরিকা থেকে, পাকিস্তান কিনছে বাংলাদেশের জন্য চাল, আর এখন কাইজ্জা বেঁধেছে বোয়িং আর এয়ারবাস কেনা নিয়ে। বাংলাদেশ নিয়ে আমেরিকা এবং ইউরোপের এই দড়ি টানাটানিতে ইউনূসের দশা এখন মাইনকা চিপায় পড়ার মতো। কেন বোয়িং আর এয়ারবাস নিয়ে আমেরিকা এবং ইউরোপের কাইজ্জায় ইউনূস মাইনকা চিপায় পড়েছে বলুন তো? প্রথমত, ইউনূসের সঙ্গে পাল্টা শুল্ক নিয়ে দর কষাকষির জের ধরে ইউনূস সরকার আমেরিকার কাছ থেকে বোয়িং কেনার প্রতিশ্রুতিতে গোপন চুক্তি করে, যার সংখ্যা মোট 25। এটা ছোট অর্ডার নয়, অনেক বড় অর্ডার। বড় অর্থ,
দীর্ঘমেয়াদী দায়, আর এর সঙ্গে আছে আরো কিছু আমদানির চুক্তি, যেমন গম, সয়াবিন, তুলা ইত্যাদি। সবই আসছে অত্যাধিক উচ্চ মূল্যে, চড়া মূল্যে। যুক্তরাষ্ট্র চায় তাদের বাজারে আরো বড় ক্রেতা হোক বাংলাদেশ, যাতে নিজেদের বাণিজ্য ঘাটতি বোঝা তারা হালকা করতে পারে। কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন বলতে চাইছে যে আমরা তো ইউনূসের অপশাসনকে যার পর নাই সমর্থন দিয়ে যাচ্ছি, না হলে এতদিন ইউনূস সরকার যা করেছে তার সিকি ভাগও যদি শেখ হাসিনার সরকার করতো, তাহলে আমরা এতদিন রাস্তায় নেমে যেতাম শেখ হাসিনার সরকারকে ফেলে দিতে। মানবাধিকার থেকে অপশাসন, নিরাপত্তা থেকে চাকরিচ্যুতি, দারিদ্র, ক্ষুধা, কোনো কিছু নিয়েই তো আমরা ইউনূসের অপশাসন বিষয়ে কিছু বলছি না, কারণ ইউনূস কথা দিয়েছিল আমাদের কাছ থেকে এয়ারবাস কিনবে, 14টা এয়ারবাস, আমাদেরকে বাংলাদেশে অবাধ বাণিজ্যের সুযোগ দেওয়া হবে। কিন্তু ইউনূস এখনো পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়নকে কিছুই দেয়নি। যুক্তরাজ্যের মন্ত্রীরা গিয়ে দেখা করছেন, কথা বলছেন, চাপ দিচ্ছেন। যুক্তরাজ্যের হাই কমিশনার দুদিন পর পর গিয়ে দেখা করছেন, জার্মান অ্যাম্বাসেডর গিয়ে দেখা করছেন, ফরাসি অ্যাম্বাসেডর গিয়ে দেখা করছেন এবং চাপ দিয়ে যাচ্ছেন। ওদিকে ডেনমার্ককে দিয়েছে বন্দর। কিন্তু আমরা কি বানের জলে ভেসে এসেছি? এটাই তো ইউরোপের কথা হওয়া উচিত, তাই হয়তো বলেছে। ইউনূস কি জানে না এর পরিণতি কি হতে পারে? আমরা এখন কেবল অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বললাম, এরপর কি করব সেটা ইউনূস বুঝবে যদি এয়ারবাস কেনার চুক্তি না করে। একদম খোলাই কথাটি বলছেন, মানে এই কথাটাই বলার চেষ্টা করছেন জার্মান রাষ্ট্রদূত। আলোচনার পরেও ফ্রান্স থেকে এয়ারবাস না কিনলে তার প্রভাব বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের উপর পড়বে বলে মনে করছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোৎস। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাপ টকে মন্তব্য করেছেন তিনি। রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন বিমানের জন্য উড়োজাহাজ কেনার যে আলোচনা চলছে, সেখানে ইউরোপীয় কোম্পানির এয়ারবাসকে রাখার পক্ষে বলছে ইইউ। মানে সম্প্রতি যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা একযোগে এয়ারবাস কেনার বিষয়টি যৌক্তিকভাবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন। এ প্রসঙ্গে জার্মান রাষ্ট্রদূত বলেন, এয়ারবাস না কিনলে তো অবশ্যই ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে সম্পর্ক নেতিবাচক প্রভাব পড়বে। সেটি বড় আকারে না হলেও পড়বে, যেমন বাণিজ্যিক সহ জিএসপি প্লাস আলোচনাকেও প্রভাবিত করবে। হুমকিটা বুঝতে পেরেছেন? বাংলাদেশের গার্মেন্ট শিল্প আমেরিকায় ধরা খেয়েছে, এখন ইউরোপে ধরা খাবে। তিনি বলেন, এটি কাউকে হুমকি দেওয়া নয়, বরং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সিদ্ধান্তগুলোর পরিবেশকে প্রভাবিত করে। হুমকি দেওয়া নয়, কিন্তু হুমকি তো দিয়েছেন। এয়ারবাস কেনার মতো সিদ্ধান্ত আলোচনা ও আলোচনার সামগ্রিক পরিবেশ নির্ধারণ করে। অবশ্যই এটি বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্ত, কিন্তু ব্যক্তিগত বা বাণিজ্যিক জীবনের মতোই সিদ্ধান্তগুলোর একটি সামগ্রিক ফল থাকে। কূটনৈতিক ভাষা। ইউরোপের রাজনৈতিক বাস্তবতা হলো, তারা আজকে কোনো দেশে বিনিয়োগ করুক বা মানবাধিকার নিয়ে কথা বলুক, সবকিছুর আড়ালে একটা বাণিজ্যিক স্বার্থ সবসময় থাকে। এক্ষেত্রে সেই স্বার্থের নাম এয়ারবাস। মানে বাংলাদেশের ক্ষেত্রে জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্য সবারই প্রত্যক্ষ বা পরোক্ষ চাপ একটাই, বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হবে এয়ারবাস। তাহলে ইউরোপের বাজার থেকে কেনাও উচিত এয়ারবাস। যুক্তরাষ্ট্রকে সুবিধা দিলে ইউরোপও সুবিধা চাইবে, এটা খুবই বাস্তব হিসাব। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশের কি আদৌ এত অর্থনৈতিক সামর্থ্য আছে? একসঙ্গে 25টি বোয়িং আর সম্ভাব্য 14টি এয়ারবাস, এই পরিমাণ বিমান দিয়ে কি করবে বাংলাদেশ? বাংলাদেশের যাত্রী আছে, রুট আছে, লাভজনক অপারেশন আছে। জাতীয় পতাকাবাহী সংস্থা কি এত বড় বহর চালাতে সক্ষম? বিমানের বর্তমান পরিস্থিতি দেখলে উত্তরটা খুব স্বস্তিদায়ক মনে হয় না। দীর্ঘদিন ধরে আর্থিক ক্ষতি, ব্যবস্থাপনাগত অদক্ষতা, রুটের সংকট, আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে থাকা, এসব বাস্তবতা ভীষণ কঠিন করে তোলে বহর বাড়ানোর যুক্তি। এখন ধরুন, ইউনূস এই প্রতিশ্রুতিগুলো দিয়েছিল ক্ষমতায় যাওয়ার জন্য এবং ক্ষমতায় থাকার জন্য, যাতে ইউনূস সরকারের বৈধতা নিয়ে কেউ প্রশ্ন না তোলে, যাতে সম্পর্ক খারাপ না হয়, আলোচনার টেবিল ঠান্ডা থাকে। 15 মাস কেউ কিছু বলেনি, কিন্তু এখন তো বলতে শুরু করেছে। অংশগ্রহণমূলক নির্বাচন দিয়ে শুরু হয়েছে, এরপর নিশ্চিতভাবে মানবাধিকার লঙ্ঘন থেকে বাকি সবকিছু নিয়ে কথা তুলবে ইউরোপীয় ইউনিয়ন। কারণ প্রতিশ্রুতির একটা সময়সীমা থাকে, বেশি দিন কাউকে শুধু কথায় ধরে রাখা যায় না। আর যখন বাস্তব দাম দিতে হয়, তখনই বোঝা যায় প্রতিশ্রুতি আর সমকক্ষতার ব্যবধান কতটা বড়। এখানেই বর্তমান সংকটের মূল জায়গাটা। বিদেশি অংশীদাররা প্রত্যেকে ভাবছে, তোমরা আমাদের তো প্রতিশ্রুতি দিয়েছিলে। যুক্তরাষ্ট্র ভাবছে, আমাদের সঙ্গে শুল্ক আলোচনা চলেছে, বোয়িং এর অর্ডার তো তুমি বাড়িয়ে দিয়েছিলে। ইউরোপ ভাবছে, এয়ারবাস তো আগেই প্রতিশ্রুতি পাওয়া জিনিস, তার মাধ্যমে তো ক্ষমতায় এসছে, এখন বাদ দিলে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। ডেনমার্কের সঙ্গে বন্দর ইস্যুতে বড় অঙ্গীকার দিয়ে রাখা হয়েছিল এবং সেই অঙ্গীকার পালিত হয়েছে। ফলে প্রতিটি দিক এখন ডেলিভারি চায়, সবাই এখন ডেলিভারি দিতে যায়, প্রতিশ্রুতির ডেলিভারি। এই জায়গায় এসে সীমাবদ্ধতাটা
ভয়াবহ স্পষ্ট। দেশের রাজস্ব ঘাটতি বাড়ছে, রিজার্ভ চাপের মধ্যে, আমদানি ব্যয় বাড়ছে, টাকার বিনিময় হার স্থিতিশীল রাখা কঠিন হচ্ছে। এই অবস্থায় শত শত কোটি ডলার মূল্যের বিমান চুক্তি বাস্তবায়ন করা অর্থনীতিকে আরো দুর্বল করে দেবে। এমনকি ভুল সিদ্ধান্ত হলে দীর্ঘমেয়াদে ঋণ চক্র হওয়ার ঝুঁকি থাকে। বাংলাদেশ ইতিমধ্যেই এক বিরাট ঋণ চক্রের মধ্যে পড়ে গেছে। একসঙ্গে একযোগে এতগুলো প্রেমের সম্পর্ক যে রাখা যায় না, তা ইউনূস এবং তার সরকার হাড়ে হাড়ে বুঝতে পারছে। একসঙ্গে যুক্তরাষ্ট্র, ইউরোপ, ডেনমার্ক এতগুলো শক্তিকে সন্তুষ্ট রাখা খুব কঠিন, তাই না? রাজনৈতিকভাবে কোনো সরকার যতই আন্তর্জাতিক সমর্থন চায় না কেন, অর্থনৈতিক হিসেব যদি না মিলে বা মিল খায়, তখন সব প্রতিশ্রুতি সংকট তৈরি করে। অনেক প্রতিশ্রুতি দিয়ে সবাইকে কিছুদিনের জন্য শান্ত রাখা সম্ভব, কিন্তু অর্থনীতি যখন বলে আমি আর পারছি না, তখন সব প্রতিশ্রুতি একে একে একই জায়গায় ধাক্কা মারে। এখন সরকার সেই ধাক্কার মুখে দাঁড়িয়ে আছে। কোন প্রতিশ্রুতি রাখবে আর কোনটা আপোষ করবে, কোনটা ছেড়ে দেবে, এই সিদ্ধান্ত আগামী মাসগুলোতে তাদের প্রধান পরীক্ষা। এই মাইনকাচিপা থেকে বের হতে ইউনূস পারবেন? আমার মনে হয় না। চিপায় চ্যাপ্টা হতে হতে তিনি একটা নির্বাচন দেবেন হয়তো, কিন্তু সে নির্বাচন বাংলাদেশকে আরো বড় গাড্ডায় ফেলে দেবে। বোয়িং এয়ারবাস যুদ্ধে ইউনূস তার বর্তমান, ভবিষ্যৎ এবং পরকাল সবই যে খোয়াবেন তাতে কোনো সন্দেহ নেই। এটা হতে পারে বাংলাদেশের জনগণের কপাল পুড়িয়ে ইউনূস দুই পক্ষের সঙ্গেই চুক্তি করতে পারেন, কিন্তু তাতে দেশের অবস্থা আরো ভয়ঙ্কর হবে। তাতে আপনার কোনো সন্দেহ আছে? আমার নেই। দেখাই যাক কি করেন মহাজন। ভালো থাকবেন সবাই।